সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গাংনালিয়া মাধ্যমিক বিদ্যালয় বেশ কয়েকদিন পর তোমাদের সাথে আবার ক্লাসে ফিরে আসছি। আমি মোহাম্মদ তারিকুল ইসলাম তারেক স্যার। আজ তোমাদের নবম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের কিছু টপিকস আমরা আলোচনা করব। এর আগে আমরা একদিন অন্য একটা টপিকস আলোচনা করেছিলাম। আজকের আমাদের আলোচনার বিষয় যোজনী সম্পর্কিত। সাধারণত যোজনী কাকে বলে? যোজনী বলতে কোনো মৌল অপর কোনো মৌলের সাথে যুক্ত হওয়ার প্রবণতা নির্দেশ করে। কোনো মৌল অপর কোনো মৌলের সাথে যুক্ত হওয়ার প্রবণতা নির্দেশ করে। আমি এখানে একটা সংজ্ঞা লিখছি তোমাদের জন্য। দেখো, কোনো মৌলের একটি পরমাণু হাইড্রোজেন অথবা তার সমতুল্য অন্য মৌলের যত সংখ্যক পরমাণুর সাথে সংযুক্ত হয়, অথবা কোনো যৌগ হতে হাইড্রোজেনের যত সংখ্যক পরমাণু প্রতিস্থাপিত করতে পারে, সেই সংখ্যাকে সেই মৌলের যোজনী বলা হয়। যেমন আমরা যদি কার্বনের কথা চিন্তা করি, দেখো, কার্বনের একটি পরমাণু 4টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে। কার্বনের একটি পরমাণু 4টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে। আমরা বলছিলাম কোনো মৌলের একটি পরমাণু হাইড্রোজেন অথবা তার সমতুল্য অন্য মৌলের যত সংখ্যক পরমাণুর সাথে সংযুক্ত হয়। কার্বনের ক্ষেত্রে আমরা দেখতে পাই কার্বন 4টা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে। সুতরাং এখানে কার্বনের যোজনী 4। অক্সিজেনের কথা যদি আমরা বলি, একটি অক্সিজেন পরমাণু 2টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে। এক্ষেত্রে দেখো, একটা অক্সিজেন হাইড্রোজেন পরমাণু আছে আমাদের 2টি, তাহলে এই 2টির সাথে যুক্ত হতে পারে। এই কারণে এখানে অক্সিজেনের যোজনী 2। আচ্ছা, যোজনীর সংজ্ঞা যদি এটা আমরা বুঝতে পারি, আমি আরও একটু সংজ্ঞা বলি যোজনীর, একটু শুনো। সাধারণত যৌগ গঠনের সময় ধাতু পরমাণু যতগুলো ইলেকট্রন ত্যাগ করে, আবার বলি, সাধারণত যৌগ গঠনের সময় ধাতু পরমাণু যতগুলো ইলেকট্রন ত্যাগ করে, অথবা অধাতু পরমাণু যতগুলো ইলেকট্রন গ্রহণ করে, সেই ইলেকট্রনের সংখ্যাকে বলা হয় তার যোজনী। অথবা কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে তার সর্বশেষ শক্তি স্তরে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকে, সেই বিজোড় ইলেকট্রনের সংখ্যাকেও আমরা তার যোজনী বলি। যে সকল মৌলের যোজনী 1 তাদেরকে বলা হয় একযোজী মৌল। যে সকল মৌলের যোজনী 2 তাদেরকে বলা হবে দ্বিযোজী মৌল। এছাড়া ত্রিযোজী, চতুর্যোজী, পঞ্চযোজী, এরকম আরও আছে। তো যোজনীর কথা যদি আমরা বলি, যেমন আমরা বলছি যাদের যোজনী 1, যেমন সোডিয়াম, পটাশিয়াম, দেখো, হাইড্রোজেন, এদের যোজনী 1। এই জন্য এই সকল মৌলগুলোকে আমরা বলবো একযোজী। আবার কিছু কিছু মৌল যাদের যোজনী 2 তাদেরকে আমরা বলি দ্বিযোজী। যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কপার, জিঙ্ক, দেখো, এদের যোজনী 2। আবার ত্রিযোজী আছে, যেমন অ্যালুমিনিয়াম, ত্রিযোজী। তাহলে আমরা বুঝতে পারলাম যোজনী কাকে বলে, কোন মৌলের যোজনী কত হবে, এগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, এবার এই যে যোজনী আমরা পড়ছি, এই যোজনী কিন্তু কোনো কোনো মৌলে আবার তার একাধিক যোজনীয় থাকতে পারে। কোনো কোনো মৌলে একাধিক যোজনীয় থাকতে পারে। তো যে সকল মৌলের যোজনী 2টা বা 3টা হয়, সেই ধরনের যোজনীকে আমরা বলি পরিবর্তনশীল যোজনী। অর্থাৎ কোনো কোনো মৌলের, আমরা একটু লিখি এবার পরিবর্তনশীল যোজনী কি। পরিবর্তনশীল যোজনী
কোনো কোনো মৌলের যোজনী অবস্থান ভেদে কি হয়, ভিন্ন ভিন্ন হয়। যে মৌলের একাধিক যোজনী বিদ্যমান থাকে, আবার বলি, যে মৌলের একাধিক যোজনী বিদ্যমান থাকে তার সেই যোজনীকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। যেমন আমরা ফেরাম অর্থাৎ আয়রন, এই যে আয়রনের দুইটা যোজনী আছে, একটা যোজনী 2 আর একটা যোজনী 3। তাহলে এই যখন দুইটা যোজনী, আমরা যদি সালফারের কথা বলি, সালফারের যোজনী আছে 3টা, 2, 4, 6। তার মানে কোনো কোনো মৌল আছে যারা একাধিক যোজনী প্রদর্শন করে, সেই যোজনীকে বলা হয় তার পরিবর্তনশীল যোজনী। এখন যদি প্রশ্ন করা হয় সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে ব্যাখ্যা করো, অথবা ফসফরাস পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে ব্যাখ্যা করো, এখন এই ব্যাখ্যা যদি আমরা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? দেখো, প্রশ্নটা আমি লিখছি এখানে, সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে ব্যাখ্যা করো। দেখো, সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে তার ব্যাখ্যা। এখন নরমালি আমরা সালফারের ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p6, 3s2, 3p4। দেখো, আমরা জানি পি অরবিটাল 3টি সমশক্তি স্তরে বিভক্ত, তার একটা হলো px, py, pz। এখন আমরা পি অরবিটালটাকে একটু বিন্যস্ত করি, 3px, 3py, 3pz। প্রথম আমরা একটা করে ইলেকট্রন দেবো প্রত্যেকটি অরবিটালে, দেন একটা ইলেকট্রন থেকে যায় তখন আমরা px অরবিটালে দিয়ে দেব। তো যেহেতু আমি যোজনীর সংজ্ঞায় বলছিলাম কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে তার সর্বশেষ শক্তি স্তরে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকে, এখন সালফারের সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন আছে এখানে 2টি, সুতরাং এক্ষেত্রে সালফারের যোজনী 2। এখন যেহেতু 3 নম্বর শক্তি স্তরে আমাদের 3s3p ডি অরবিটাল আছে, 3d, কিন্তু ইলেকট্রন শূন্য। এখন যেহেতু আমরা জানি একই শক্তি স্তরে বিভিন্ন অরবিটালের মধ্যে ইলেকট্রনগুলো কি করতে পারে, আদান প্রদান করতে পারে, তার মানে আমাদের এস থেকে ইলেকট্রন দিতে যেতে পারে, পি থেকেও ইলেকট্রন দিতে যেতে পারে। এবার দেখো, যখন আমরা সালফারকে আমরা কি করব, শক্তি প্রয়োগ দেব, তাপ শক্তি প্রয়োগ করব, তখন ইলেকট্রন উত্তেজিত হয়ে কোথায় যায়? দেখো, 3px, 3py, 3pz, 3dxy। দেখো, পি থেকে একটি ইলেকট্রন dxy, আমরা জানি ডি অরবিটাল 5টি সমশক্তি স্তরে বিভক্ত, সেই 5টি সমশক্তি হচ্ছে dxy, yz, zx, x স্কয়ার y স্কয়ার, dz স্কয়ার। অর্থাৎ ডি অরবিটাল 5টি সমশক্তি স্তরে বিভক্ত, তার একটি dxy, yz, zx, x স্কয়ার y স্কয়ার এবং dz স্কয়ার, যার কারণে আমরা এখানে একটা 3dxy, যেহেতু 3 নম্বর শক্তি স্তর, এখানে বিজোড় ইলেকট্রন আছে কয়টি? দেখো, 4টি। সুতরাং এখানে সালফারের যোজনী 4। আমরা আবার কি করব, ওই তাপ শক্তি প্রয়োগ করার কারণে দেখো কি হয়, দেখো 1, 2, 3, 4, 5, 6। এবার এস থেকে ডি ওয়াই জেডে একটি ইলেকট্রন চলে গেল,
তাহলে এখানে সর্বশেষ শক্তিস্তর বিজোড় ইলেকট্রন আছে কয়টি? 6টি। তাহলে আমি প্রথমেই তোমাদের দেখিয়েছিলাম সালফারের যোজনী আছে 3টি, 2, 4, 6। দেখো আমরা কিন্তু প্রমাণ করছি 2, 4, 6। সুতরাং আমরা বলতে পারি সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। এখন এটা হলো পরিবর্তনশীল যোজনী। এরপরে আরো দুইটা যোজনী আছে, একটা সক্রিয় যোজনী, একটা সুপ্ত যোজনী। সক্রিয় যোজনী কাকে বলে? সক্রিয় মানে সে অ্যাক্টিভ অবস্থায় কোনো যৌগে কোনো মৌল যে যোজনী প্রদর্শন করে তাকে বলা হয় তার সক্রিয় যোজনী। কোনো যৌগে কোনো মৌল যে যোজনী প্রদর্শন করে, যেমন কার্বন ডাইঅক্সাইড। এই যৌগে কার্বনের যোজনী কত? দেখো কার্বনেরটা যদি আমরা X ধরে নিই, অক্সিজেন -2, অক্সিজেন আছে দুইটাই, ইকুয়াল 0, X - 4 ইকুয়াল 0, X ইকুয়াল +4। তার মানে এই যৌগে কার্বনের সক্রিয় যোজনী +4 বা শুধু 4, যোজনী শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যায় হয়, যার কারণে আমরা বলবো এই যৌগে কার্বন ডাইঅক্সাইড যৌগে কার্বনের সক্রিয় যোজনী 4। আবার আমরা যদি আরেকটি যৌগ লিখি FeCl2, ফেরাস ক্লোরাইড, ক্লোরিনের -1 -2, তাহলে আয়রন হবে +2। তার মানে এই যৌগে আয়রনের যোজনী 2। তাহলে আমরা আবার বলি কোনো যৌগে কোনো মৌল যে যোজনী প্রদর্শন করে, কোনো যৌগে কোনো মৌল যে যোজনী প্রদর্শন করে অর্থাৎ সক্রিয় থাকবে, সেইটাকে বলা হবে তার সক্রিয় যোজনী। আর একটা সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী কাদেরকে বলবো আমরা? সুপ্ত যোজনী হলো কোনো মৌলের সর্বোচ্চ যোজনী। আবার বলি কোনো মৌলের সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর পার্থক্যকে তার সুপ্ত যোজনী বলা হয়। কোনো মৌলের সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর পার্থক্য। এখন এই কার্বন ডাইঅক্সাইডের সুপ্ত যোজনী যদি আমরা বলি কত, তাহলে এর সুপ্ত যোজনী হবে সর্বোচ্চ যোজনী কত কার্বনের? কার্বনের সর্বোচ্চ যোজনী হলো 4। আর এই যৌগে কার্বনের যোজনী আমরা বলছি 4 ইকুয়াল 0। তাহলে কার্বন ডাইঅক্সাইড যৌগে কার্বনের সুপ্ত যোজনী 0। এই যৌগে যদি বলা হয় আয়রনের সুপ্ত যোজনী কত, তো আমরা জানি আয়রনের সর্বোচ্চ যোজনী কত? 3। আর এখানে এর সক্রিয় যোজনী 2, অর্থাৎ ফেরাস ক্লোরাইড যৌগে আয়রনের সুপ্ত যোজনী 1। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যোজনী কাকে বলে, বিভিন্ন মৌলের যোজনী, একযোজী, দ্বিযোজী, ত্রিযোজী, এছাড়া পরিবর্তনশীল যোজনী কাকে বলে, কোন একটা যদি ব্যাখ্যা চাই, সালফার, ফসফরাস, আয়রন, তো আমি যেটা দেখিয়েছি ইনশাল্লাহ ওটা তোমরা পারবে ওই রকম করে। তারপরে সক্রিয় যোজনী কাকে বলে, সুপ্ত যোজনী কাকে বলে, এগুলো আর একটু পাশে ভালো করে প্র্যাকটিস করবে এবং যোজনের একটা চার্ট আছে তোমাদের বইয়ে, সেইগুলো একটু মনে রাখবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।